টি-20 বিশ্বকাপ শুরু হয়ে গেছে। আমাদের সাথে যুক্ত হচ্ছেন মাহমুদুল হাসান শামীম, ক্রীড়া বিশ্লেষক। জনাব শামীম, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুভ সকাল। প্রায় সবগুলো পত্রিকায় আজকে প্রধান খবরের তালিকায় রয়েছে টি-20 বিশ্বকাপের খবর। যদিও গতকাল ভোর রাতে আমরা দেখলাম যে উদ্বোধনী ম্যাচ খেলছে এই মুহূর্তে দুটি দল, স্বাগতিক যুক্তরাষ্ট্র এবং কানাডা। সেক্ষেত্রে আমরা স্বাভাবিক নিয়মে যেটা দেখি যে বিশ্বকাপের মতো বড় আসর, একটা উদ্বোধনী ম্যাচ থাকে, নানা ধরনের আয়োজন থাকে, কোথাও ভীষণ জাঁকজমকপূর্ণ, কোথাও বা তুলনামূলক কম। কিন্তু এবারের এই আয়োজনটি টি-20 বিশ্বকাপের দেখলাম যে কোনো ধরনের উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই ম্যাচ শুরু হয়ে গেল। ভোর রাতে শুরু হলো এটি বাংলাদেশ সময়ের। আপনার কাছে একটু জানতে চাই, এটা কি আসলে বাজেট কাটছাট, মানে কস্ট কাটিং, নাকি আসলে তাদের এই ধরনের পরিকল্পনায় রয়েছে যে কোনো ধরনের উদ্বোধনী অনুষ্ঠান ছাড়া আসলে এই টি-20 বিশ্বকাপ শুরু হবে? না, দেখুন, ক্রিকেট পাগল দেশ হিসেবে আমরা এই ক্রিকেট বিশ্বকাপ নিয়ে খুব উন্মাদনা তৈরি হয় আমাদের মতো দেশগুলোতে। যুক্তরাষ্ট্রে কিন্তু ক্রিকেট তাদের প্রধান খেলা নয় এবং প্রথমবারের মতো বিশ্বকাপ সেখানে হচ্ছে। এটা আমার মনে হয় পরিকল্পনার মধ্যে আছে। ছোটখাটো একটি উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে, সেই উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বকাপ শুরু হয়েছে। একেবারে যে কিছু হয়নি তা নয়, কিন্তু আমাদের মতো ভারত, বাংলাদেশ বা এই ইংল্যান্ড, অস্ট্রেলিয়া যেরকম জাঁকজমকের সাথে হয় সেরকম এটি হয়নি। যেটি হচ্ছে যে টাকা পয়সা কিন্তু যুক্তরাষ্ট্রের জন্য বড় ব্যাপার নয়। তারা দেখুন নিউ ইয়র্কে একটি একেবারেই মানে আর্টিফিশিয়াল একটি স্টেডিয়াম তৈরি করেছে। মাত্র 5 মাসের মধ্যে 400 কোটি টাকা খরচ হয়েছে এবং খেলার পরে, বিশ্বকাপের পরে সেই স্টেডিয়ামটি আবার ভেঙে ফেলা হবে, সেটি আবার আগের মতো একটি সাধারণ মাঠ হয়ে যাবে। তো টাকাটি বড় ব্যাপার নয়। তারা আসলে যুক্তরাষ্ট্রে ক্রিকেটটা ঠিক ওইভাবে জনপ্রিয় নয় এবং জনপ্রিয়তা যেটুকু রয়েছে সেটুকু বলতে গেলে অভিবাসী ইমিগ্রেন্টদের মধ্যেই রয়েছে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ওয়েস্ট ইন্ডিজে যে জনগণ রয়েছেন এবং তাদের মধ্যে আসলে ক্রিকেটের এবং এই অস্ট্রেলিয়া আমেরিকার টিমটা দেখুন, তাদের 11 জনের মধ্যে 10 জনই অভিবাসী ক্রিকেটার। ফলে এরকম একটি অজনপ্রিয় খেলা যে দেশে, সেই দেশে খুব যে জাঁকজমকের সাথে সেটি শুরু হবে সেটি নয়। কিন্তু প্রথম উদ্বোধনী ম্যাচটি, সেক্ষেত্রে একটু তাহলে জানতেই চাই যে দেশে আসলে আমার দর্শক কম হবে, যে দেশে আসলে খেলাটির জনপ্রিয়তাই কম, মানে রাগবি আসলে সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে যুক্তরাষ্ট্রের জন্য, বা বেসবল আমরা যদি বলি, সেক্ষেত্রে ক্রিকেটের মতো আয়োজনটি কেন যুক্তরাষ্ট্রে হচ্ছে? দেখুন, স্পোর্টস এখন কিন্তু একটা বিজনেস কমোডিটি, এটা একটা বিজনেস আইটেম এবং এটা নিয়ে কিন্তু ব্যাপক বাণিজ্য হয়। স্পোর্টসের এটা সারা বিশ্বে হয়, ফুটবল নিয়ে হয়, ক্রিকেটও সেটি নিয়ে হচ্ছে। ফুটবলে দেখুন, ফিফা কিন্তু খুব চেষ্টা করছে ভারত এবং চীনকে যুক্ত করার জন্য, যাতে তারা ভালো খেলে এবং তারা যদি বিশ্বমঞ্চে আসতে পারে তাহলে কিন্তু তাদের যে ইনকাম ফুটবলকে ঘিরে সেটা কিন্তু বেড়ে যাবে। ঠিক একই ধরনের আইসিসির প্রধান আয় আসে কিন্তু ভারত থেকে এবং তারা কিন্তু এখন যুক্তরাষ্ট্রের মতো একটি অর্থনৈতিকভাবে দারুণ শক্তিশালী একটি দেশকেও কিন্তু তারা তাদের এই সার্কেলের মধ্যে আনতে চাচ্ছে। যুক্তরাষ্ট্রে যদি ক্রিকেট জনপ্রিয় হয়, যুক্তরাষ্ট্র যদি ক্রিকেটের পেছনে থাকে, তাহলে কিন্তু তাদের ইনকামটা অনেক বেড়ে যাবে এবং সেই যুক্তি থেকেই আমার ধারণা যে যুক্তরাষ্ট্রকে সম্পৃক্ত করার এই চেষ্টা। এবং আইসিসি চাচ্ছে গ্লোবালাইজেশন, ক্রিকেটটা যেন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে ফুটবলের মতো। এর মধ্যে 122টি দেশ ক্রিকেট খেলছে এবং তার মধ্যে সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র অর্থনৈতিকভাবে, ফলে তাদেরকে ইনক্লুড করা এটা আইসিসির একটি প্রধান লক্ষ্য। সেক্ষেত্রে আমরা দেখছি যে পাপুয়া নিউ গিনি, কানাডার মতো দেশগুলো আসলে খেলছে। সেটা কি শুধুমাত্র জনপ্রিয় করার লক্ষ্যে আসলে এই দেশগুলোকে আনা হচ্ছে, নাকি আসলেই তারা ভালো খেলছে? যেমন আপনি বলছিলেন যে যুক্তরাষ্ট্র আসলে 11 জনের মধ্যে 10 জনই হচ্ছে মানে যারা আসলে অভিবাসিত হয়ে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে রয়েছেন, ভিন্ন দেশ থেকে তাদেরকে আনা হয়েছে। আমি যতদূর জানি সম্ভবত ক্যাপ্টেনই হচ্ছেন, তিনি স্বয়ং যুক্তরাষ্ট্রের নাগরিক নন।
হ্যাঁ, যুক্তরাষ্ট্রের ক্যাপ্টেন কোরি অ্যান্ডারসন দুবার বিশ্বকাপ খেলেছেন নিউজিল্যান্ডের হয়ে, এবং যুক্তরাষ্ট্রের দলে যে প্লেয়ার আছেন তাদের অধিকাংশই পাকিস্তান, ভারত, ওয়েস্ট ইন্ডিজ, এই ধরনের দলগুলোতে তারা অনূর্ধ্ব-19 বিশ্বকাপ খেলেছেন সেই সব দেশের হয়ে। তারপর তারা এখানে অভিবাসী হয়েছেন এবং দলটি করা আছে। এবং পৃথিবীর যে 122টি দেশে এখন যে টি-20 ক্রিকেট হচ্ছে, সেই ক্রিকেটে অধিকাংশ দেশেই কিন্তু অভিবাসী ক্রিকেটাররা খেলছেন। আমাদের 8-9 জন ক্রিকেটার বিভিন্ন দেশে জাতীয় দলে খেলছেন, যাদের জন্ম বাংলাদেশে, যারা বাংলাদেশে বয়স ভিত্তিক পর্যায়ে খেলেছেন। এখন এটি আইসিসির একটি লক্ষ্য যে বিশ্বজুড়ে এটিকে জনপ্রিয় করা, এবং সেই কারণে যে অঞ্চল ভিত্তিক খেলা, দেখুন এবার কিন্তু সবচেয়ে বেশি 20টি দল নিয়ে হচ্ছে। আগে 12টি দল নিয়ে হচ্ছে, 16টি দল নিয়ে হচ্ছে, এবার সবচেয়ে বেশি 20টি দল নিয়ে ক্রিকেট হচ্ছে। এবং অঞ্চল ভিত্তিক ফিফার মতো তারা কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে প্রতিনিধি নিচ্ছে। সেটি কারণ ফুটবলকে, ক্রিকেটকে আরো বেশি তৃণমূলে নিয়ে যাওয়া, আরো বেশি মানুষের মধ্যে নিয়ে যাওয়া। এবং এখানে উগান্ডার মতো দল আছে যারা প্রথমতম খেলছে, পাপুয়া নিউগিনির মতো দল আছে। পাপুয়া নিউগিনি অবশ্য দীর্ঘদিন থেকে আইসিসিতেও তারা খেলে থাকে এবং এবার তারা বিশ্বকাপে খেলছে। ফলে সব মিলিয়ে ক্রিকেটকে গ্লোবালাইজেশন, বিশ্বায়নের যে চিন্তা আইসিসি, সেই চিন্তা থেকেই কিন্তু এইবারে ক্রিকেটটা মানে তারা সেটি আয়োজন করেছে। এবার তাহলে একটু আমাদের দেশের খবরে আসি। বাংলাদেশ প্রথম ম্যাচটি খেলবে 8 জুন শ্রীলঙ্কার সাথে। সেই ক্ষেত্রে এই মুহূর্তে বাংলাদেশ নানা আলোচনা সমালোচনার ভেতর দিয়ে যাচ্ছে। বাংলাদেশ টিম পত্রিকা খুললে প্রতিদিনই আমরা দেখছি যে এই কেন্দ্রিক খবর রয়েছে, আর সামাজিক যোগাযোগ মাধ্যমে তো রয়েছেই। একেবারে আজকে সকালবেলা আমি আসলে ক্রিকেট টিম নিয়ে যে খবরটি দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেটি হচ্ছে পিকনিক করতে কি বাংলাদেশ টিম যুক্তরাষ্ট্রে। এই ধরনের একদম মানে আমি জানি না এটা কতখানি ঠিক, কিন্তু এই সমালোচনা চলছে। 8 তারিখে শ্রীলঙ্কার সামনে যে টিমটি দাঁড়াচ্ছে সেটি আসলে কতখানি শক্তিশালী টিম দাঁড়াচ্ছে? সমালোচনাটি যথার্থ, কারণ বাংলাদেশ অনেক দিন থেকে ক্রিকেট খেলছে এবং আমরা চাচ্ছিলাম যে ভারতের সঙ্গে আমাদের একটা প্র্যাকটিস ম্যাচ হয়ে গেল গত রাতে। আমরা কেউই আশা করেননি যে ভারতের সঙ্গে বাংলাদেশ জিতবে। বাংলাদেশ দলের যে অবস্থা এখন এবং আইপিএল এ ভারতীয় ক্রিকেটারদের যে পারফরমেন্স, তারপর ভারতের সঙ্গে জিতবে, এটি কিন্তু কারোর প্রত্যাশায় ছিল না। আমরা একজনও এটি বিশ্বাস করেনি, প্রত্যাশা করেনি। কিন্তু যেটি হয়েছে, আমরা চেয়েছিলাম একটু ভালো খেলবে, বাংলাদেশ যে ক্রিকেট খেলতে পারে সেটি দেখাবে। কিন্তু যেটি হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ক্রিকেট খেলতেই পারছে না, মানে নিজের যে স্বাভাবিক যে খেলাটা সেটাও খেলতে পারছে না। এই যে দেখুন, আজকে একটু আগেই শেষ হলো বিশ্বকাপের প্রথম ম্যাচে কানাডা এবং যুক্তরাষ্ট্রের ম্যাচটি। এর আগে যুক্তরাষ্ট্র কানাডার সঙ্গে একটা 4 ম্যাচের সিরিজ খেলছে, সেখানে 4টা ম্যাচে যুক্তরাষ্ট্র জিতেছে। কিন্তু আজকে যে ম্যাচটি, সেই ম্যাচে দেখুন কানাডা 195 রান করেছে তাদের ইয়েতে, এবং তারা কিন্তু প্রথম 6 ওভারে করেছে 50 এক উইকেটে, 12 ওভারে করেছে 102 উইকেটে, 15 ওভার করেছে 150 3 উইকেটে। একটা ধারাবাহিকভাবে তারা খেলেছে এবং তাদের যে ওপেনাররা, তারা কিন্তু টপ অর্ডাররা, তারা কিন্তু রানের মধ্যে আছেন। তারা 166 150 উপরে স্ট্রাইক রেট নিয়ে তারা খেলতে এসেছেন এবং সেই ধারাবাহিকতা তারা কিন্তু এখানে বজায় রেখেছেন। কিন্তু আমাদের যেটা হয়েছে, আমি অত্যন্ত মানে আশাহত। আমরা যে পারফরমেন্স গতকালকে ভারতের সঙ্গে দেখেছি, সেটাতে আমরা খুব আশাহত এবং একই সঙ্গে এটি খুব আশঙ্কাজনক পারফরমেন্স। আমাদের দীর্ঘদিন থেকে আমাদের টপ অর্ডাররা ফর্মে নেই। আমাদের যে 6 জন মূল প্লেয়ার, তাদের মধ্যে 5 জন অফ ফর্মে, একজন ইনজুর্ড। এই একটি দল নিয়ে আমরা গেছি এবং এর পেছনে যে কারণটি হচ্ছে যে ক্রিকেটাররা যদি খেলতে পারতেন, হার জিত তো প্রত্যেকটা ম্যাচেই হবে, হারতে পারে, কিন্তু খেলাটা আমরা দেখতে চাই যে তারা খেলতে পারেন। কিন্তু যা হচ্ছে আমাদের ক্রিকেটে, আমাদের টপ অর্ডাররা যা করছেন, তাতে কিন্তু মানে মনে হচ্ছে যে তারা খেলাটাই ভুলে গেছেন, খেলতে পারছেন না। এর একটি কারণ যে আপনি দেখবেন, এই বিশ্বকাপ শুরু হলো মাত্র, প্রত্যেকটি দলেই কিন্তু তাদের ইনফর্ম প্লেয়ার, যারা ফর্মে আছেন, সেই প্লেয়ারদেরকে কিন্তু দলে নিয়েছে। আমরা করেছি কি, যারা ফর্মে নেই তাদেরকে নিয়েছে, আমাদের নির্বাচকরা তাদের নিয়েছেন, আমাদের টিম ম্যানেজমেন্ট তাদের জন্য গো ধরে বসেছেন। আমাদের অধিনায়ক বলেছেন লিটন দাস যত খারাপই করুক, তার যত বিকল্পই থাকুক, তাকে নেওয়াই হবে। এবং আমাদের যে প্লেয়ার ফর্মে নেই, তাকে 3 ফর্মে আমরা অধিনায়ক করেছি। এবং যারা ভালো খেলছিলেন, বিপিএল এ যারা ভালো খেলছেন, ডিপিএল এ যারা ভালো খেলছেন, তাদেরকে উপেক্ষা করে আমরা আমাদের যে কয়েকটা নাম, যে নামের মধ্যে আমরা আটকে গেছি, সেই নামের মধ্যে আছে আমাদের ক্রিকেট বোর্ডের হাতুড়ি সিং এর জন্য তাদের যে প্রেম, কেন এই প্রেম সেটা আমরা জানি না। সেই প্রেম থেকে তারা কোনোভাবেই গাঁটছাড়া হতে পারছেন না। সে হাতুড়ি সিংকে আনা হচ্ছে, যিনি গত বিশ্বকাপে আমাদেরকে ডুবিয়েছেন এবং এখানেও প্রায় ডুবানোর পথেই আছেন, এবং সেই পথে এই কথাগুলো জনাব শামীম আপনারা দীর্ঘদিন
ধরেই বলে যাচ্ছেন বাংলাদেশের এক একটা খারাপ পারফরমেন্স আর গণমাধ্যমের সেই আপনাদের কথাগুলি বারবার ফিরে ফিরে আসছে, কিন্তু তারপর আসলে যাদের টনক নড়ার কথা তারা বেশ সেখানে সিলগালা করেই বসে আছেন। নিশ্চয়ই ভবিষ্যতে কখনো তার পরিবর্তন ঘটবে। অনেক ধন্যবাদ জনাব শামীম। বাংলাদেশের জন্য শুভ কামনা থাকলো। 8 তারিখ যদিও দেরি আছে, কিন্তু তারপরেও আগাম সেই শুভকামনা। ভালো থাকবেন জনাব শামীম, দেখা হবে নিশ্চয়ই আবার।